আপনার প্রথম দিন থেকে আপনাকে একটা লাইনে আসবার দরকার ছিল, সত্যের পক্ষে, সরকারের পক্ষে, বিপ্লবের পক্ষে। এই যে ধরেন আপনি নির্যাতিত হয়েছেন, 5 জন মেজর ফুয়াদ, রাজীব, হেলাল আছে, রেজা আছে। জি। তো এই 5 জনকে বর্বরোচিত কায়দায় নির্যাতন করা হয়েছে, সেনা অফিসাররাই নির্যাতন করেছেন তাপসের ভুয়া মামলায়, যে তাপসকে হত্যা চেষ্টা মামলায় দিয়ে তাদেরকে বর্বরোচিত অত্যাচার করা হয়েছে, তাদেরকে হাতকড়া লাগিয়ে, তাদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে জেলখানা নেওয়া হয়েছে, আদালতে নেওয়া হয়েছে, তাদেরকে 5 বছর করে জেল দেওয়া হয়েছে। তারপরে ধরেন বেগম খালেদা জিয়া 3বারের প্রাইম মিনিস্টার, তিনি সাধারণ কারাগারে কাটিয়েছেন বহু বছর, বেশ কয়েক বছর। তারপরে তাকে নেওয়া হয়েছে, তার বাসাকে সাবজেল ঘোষণা করা হয়েছে। ব্রিগেডিয়ার রহিম এনএসআই, উনি তো ধরেন বিনা চিকিৎসাতে জেলখানাতেই মারা গেছেন এবং বলা হয়েছে তাকে হত্যা করা হয়েছে চিকিৎসা না দিয়ে। জেনারেল রাজ্জাকুল হায়দার, তিনি গত 15 বছরই তো কারাগারে কাটিয়ে দিয়েছিলেন, জেলখানায় বন্দী ছিলেন। তো সেই সময়গুলাতে আমরা কিন্তু ধরেন সেনাবাহিনীর এত আবেগ কিন্তু দেখি নাই, সেনাবাহিনীর এত আবেগ দেখি নাই। তারপরে ধরেন বিডিআর এর 57 জন অফিসারকে হত্যা করার পরেও সেনাবাহিনীর মধ্যে আমরা এত আবেগ দেখি নাই। কোনো যারাই প্রতিবাদ করতে গেছেন 180 জনের মতো বিভিন্ন অজুহাতে চাকরি হারিয়েছেন, তাদের ব্যাপারে সেনাবাহিনী কোনো প্রতিক্রিয়া দেখি নাই। এখন এই যে কিছু সংখ্যক গুম খুনি অভিযুক্ত, আমরা কিন্তু বলছি না তারা সম্পূর্ণভাবে দায়ী, আমরা বলছি তারা এখন অভিযুক্ত, বিচারের পরে আমরা বুঝতে পারবো যে কে কতটুকু দায়ী বা কি বেরিয়ে আসে। সেটা নিয়ে সেনাবাহিনীর আবেগের জায়গাটা এত কেন? হাসিনা যেমন বলছে যে সেনা আইনে বিচার হতে হবে, সেনা আইনে বিচার হতে হবে, সেনাবাহিনীর আইন আছে, সে আইনে বিচার হতে হবে, সেই বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন। পাশাপাশি ইদানিং আরেকটা প্রচারণা শুরু হয়েছে, আমি যদি দেখি যে ধরেন আমরা গত 25 বছর ধরে দেখতেছি প্রথম আলো সেই জিনিসটা খুব যত্নের সাথে করে আসতেছে, এবং তাদের এডিটোরিয়াল পলিসি এবং সেটার এক্সিকিউশন এত নিখুঁত যে আমরা কিন্তু ধরতে পারি না যে তারা আমাদেরকে যে স্লো পয়জনিং করে করে আজকে এখানে আনছে সেটা। এবং আপনি জেনে রাখেন 3টা এলিমেন্ট, একটা হচ্ছে প্রথম আলো এবং তার মতন ভুয়া মিডিয়া, হাসিনা এবং ভারত, আরেকটা হচ্ছে আমাদের দেশের ভিতরে যে সুশীল চক্র আছে, তারা বিভিন্ন টকশোতে এসে, আপনি আমাকেও গালি দিতে পারেন যে আমি হয়তো ভুয়া বলতেছি, বাট আমি ফ্যাক্ট ছাড়া কোনো কথা বলি না। তারা কিন্তু এই জিনিসটা করে যাবে এবং করবে, এটা একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য, হাসিনার ন্যারেটিভটাকে জায়েজ করার জন্য তারা এই ধরনের কথা বলবে। এবং আমি মনে করি সাবজেল বা অন্যান্য সংক্রান্ত যে জিনিস, তাদেরকে গ্রেফতার করা সংক্রান্ত জিনিস, আদালতে হাজির করার জিনিস কোথায় থাকবে, সেই জিনিসগুলোর ব্যাপারে আইসিটির মিস্টার তাজুল, ব্যারিস্টার তাজুল, উনি কিন্তু একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এবং আমরা ব্যাখ্যা পাচ্ছি। আমরা অপেক্ষা করছি সেই কয়টা দিন তাদের বক্তব্য শোনার জন্য। এখন প্রথম পার্টটাতে আসি, যেখানে বলছেন যে তখন যখন এই ধরনের সেনাবাহিনীর অফিসারদের নির্যাতন করা হলো, হত্যা করা হলো, তখন কোনো প্রতিবাদ আসে নাই কেন? এখন এখানে অনেস্টলি বলতে প্রতিবাদ হয়েছিল। একজন দর্শক একটা প্রশ্ন করছেন যে আমাকে যখন গুম করা হলো তখন আমার সহকর্মীরা কি করছিলেন। ভাই, আমি তো এই কথাটা বললাম, আমাকে গুম করে তো তারা হজম করতে পারে নাই। আলহামদুলিল্লাহ, আজকে সেনাবাহিনীর যারা জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, তারা বেশিরভাগই আমার হাতে তৈরি বা আমার ছাত্র। তাদের চোখের রক্ত দেখে তো হাসিনারও সাহস হয় নাই আমাকে খেয়ে ফেলবে। আমাকে 2.5 দিন পরে ছেড়ে দিতে বাধ্য হয় তারা, যখন জিনিসটা আমার স্ত্রী জানাজানি করেন। পরবর্তীতে যখনই ধরেন যে অফিসাররা প্রতিবাদ করছে, হয় তাদেরকে চাকরিচ্যুত হয়েছে, 180 জন চাকরিচ্যুত হয়েছে, কিন্তু এই একই কারণে তারা বসে না, আমরা এই অন্যায় মানি না। দেন মেজর জাহিদ, তাকে খুন করা হয়েছে, সে অন্যায় মানতে চায় নাই। মেজর সৈয়দ জিয়াউল হক, তাকে জঙ্গি বানাই হত্যার চেষ্টা করা হয়েছে, পরবর্তীতে জঙ্গি ট্যাগ লাগে, এখন সেও প্রতিবাদ করছে। এটা না যে আমরা প্রতিবাদ করি নাই। কারা প্রতিবাদ করে নাই? যারা মাখনটা খাইছে, যারা মনে করছে এই মাখন খাওয়া তাদের হক, তারা মাখন খাবে, আর সেনাবাহিনীর বাকি অংশ তারা কলঙ্ক ভোগ করবে তাদের এই মাখন খাওয়ার জন্য। জেনারেল রেজানুর, জেনারেল এমন অনেকে আছেন যারা তাদের হক মনে করছিলেন, সেগুলা তারা প্রতিবাদ করে নাই। বাট আপনি যান, এই যে দেখেন 3 তারিখ থেকে বা তার আগে থেকে জেনারেল ওয়াকারকে একটা পজিশনে নিয়ে আসা যে আমরা আর গুলি চালাবো না, আমরা জনতার পক্ষে,
সেটা কারা করছে ভাই? বাইরে থেকে তো কেউ বলে নাই, আমেরিকা বলে নাই, অন্য কেউ। সেটা আমাদের সেনাবাহিনীর এই অফিসার, যাদেরকে আমরা অনেকে একদম জেনারেলাইজ করে গালি দেওয়ার চেষ্টা করছে, টিএসসির সামনে ইউনিফর্ম পরায় খুনিদের ভাই, খুনিরা খুনি, তাদেরকে ল্যাংটা করে আপনি সেখানে তাদের এই প্ল্যাকার্ড দাঁড় করান, তাদেরকে ইউনিফর্ম পরাচ্ছেন কেন? সো এই সেইটার প্রতিবাদ কিন্তু, তাদের ব্যাপারে প্রতিবাদ এই আজকের অফিসাররা করছেন, যারা আছেন সেনাবাহিনীর বিভিন্ন বাহিনীর। সেই কারণে জেনারেল ওয়াকার বাধ্য হয়েছেন তার অবস্থানটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, খুনি হাসিনার সামনে না আমি আর পারবো না, এবং হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখন কোন প্রক্রিয়ায় সেখানে জেনারেল ওয়াকারের কতটুকু ভুল আছে সেটা আমি আগে বলছি, এবং আমি সেখানে বলবোই, অবশ্যই জেনারেল ওয়াকার আমি বলবোই। আপনার প্রথম দিন থেকে আপনাকে একটা লাইনে আসবার দরকার ছিল, সত্যের পক্ষে, সরকারের পক্ষে, বিপ্লবের পক্ষে ক্লিয়ারলি বলে দিতেন। আপনি যদি সেটা মনের ভিতরে ভিতরে সেই পক্ষে থাকেন, বাট আপনার কিছু কাজ, যে কাজে আমরা মনে করতে পারি যে না, আপনি কেন হাসিনাকে সেফ এক্সিট দিচ্ছেন, কেন আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলছেন, তখন কিন্তু আমাদের সেইটুকু সন্দেহ আপনার কারণেই সেগুলো দূর হয় না, সেনাবাহিনী দুর্বল হয়ে যায়। প্লিজ, সেনাবাহিনী আমাদের দরকার আছে, ডিজিএফআই দরকার আছে, এনএসআই দরকার আছে। সেই জায়গাতে আমাদেরকে ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল কমিউনিকেশন করে আমাদেরকে ধ্বংস করবেন না। দ্যাটস মাই পয়েন্ট। আর এখানে কি আপনি সেনা আইনে বিচার হতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা কি আপনি নো, পান? এটা আমরা ক্লিয়ার করেছি আপনার সাথে দুইটা। দেখেন কনক ভাই, এই জিনিসটা নিয়ে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু গত এক মাসে অনেক প্রোগ্রাম করে, যারা তখন অন্য অনেক জিনিস নিয়ে ব্যস্ত ছিল, রং তামাশা নিয়ে, আপনি অনেক রিস্ক নিয়ে, অনেক গালি খেয়ে এই প্রোগ্রাম করেছি। অনেক পক্ষ থেকে আমাদের উপর, সরকার পর্যন্ত আমাদেরকে চাপ দিয়েছে এটা নিয়ে বেশি কথা না বলার জন্য। আমরা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি সেখানে যে আগের যে আইন ছিল বা অন্যান্য কিছু যে আইন আছে, আইন প্রতিনিয়ত পরিবর্তন হয়, সেই জন্যই দেশে সংসদ থাকে, সংবিধান থেকে সেইভাবে পরিবর্তন করা হয়। সেখানে এখনকার বর্তমান যে আইন, সেটা হচ্ছে আন্তর্জাতিক গুম খুন, সেটার সাথে সমন্বয় করে করা হয়েছে। সেখানে অবশ্যই কিছু জিনিস আছে যেটা সামরিক বাহিনী করবে, কিছু সিভিল আদালতে হবে, বাট ক্লজটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কে করবে না করবে সেটা চূড়ান্ত বিবেচনা সরকার নিবে, এবং এই আদালত আইসিটি সেটা রেফারেন্স দিয়েই কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে। সার্ভিং অফিসারদের ক্ষেত্রে আমি এমনও শুনছি, যাদের বিরুদ্ধে যারা অভিযুক্ত, ওয়ারেন্টেড, তাদের একটা অংশ যেহেতু সার্ভিং, সেখানে আর্মির একটা প্রাথমিক তদন্ত করবে কিনা সেই জায়গাটাও কিন্তু আলোচনা করছে সরকার। আলোচনা করুক, অসুবিধা নাই, বাট দিন শেষে সরকার যদি মনে করে কিন্তু সেই জায়গায় সরকারকে স্টিক করতে হবে। না, কিন্তু সুমন ভাই, এখানে ধরেন এই আলোচনার আর প্রয়োজন আছে কিনা আমি জানি না, কারণ বরখাস্ত রে ভাই, আপনার জন্য কেন আমার এই সেনার বাহিনী তদন্ত করতে হবে? হ্যাঁ, বরখাস্তর কিছু ক্ষেত্রেও সেনাবাহিনীর তদন্তের এবং আইনি প্রক্রিয়া নেওয়ার, ইভেন কোর্ট মার্শাল করার এখতিয়ার আছে, বাট জিনিসটা তো ক্লিয়ার। জিনিসটা হচ্ছে যে আমরা চাই, এবং এটা ধরেন এটা কি প্রতিশোধ নেওয়ার জন্য? আমি একটা জিনিস আজকে ক্লিয়ার করি, এটা তো আমরা কেউ প্রতিশোধ নিচ্ছি না, এটা আমরা ন্যায় বিচার করতেছি। যারা এই ভুক্তভোগী, যারা গুমের শিকার, খুনের শিকার, সেটার ন্যায় বিচার আমরা করতেছি। এখানে বলি, যখন আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় হাত করা পড়াই, প্রিজন ভ্যানে, তখন কি আমি বা আমার সাথের মতন লোকজন, সুবাইলরা, হেলালরা, তারা শপথ নিছিল আমি যখন আসি, আমি যদি কোনদিন সুযোগ থাকে আমি এই শোধ নিব না? ভাই, আমরা মনে মনে কি বলছি জানেন? এবং আমাদেরকে যাদেরকে এই ধরনের কষ্টের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি জানি চাকরিরত অন্য অফিসার যাদের কিছুই হয়তো করার ছিল না, করলে হয়তো তাদেরকে কু করতে হতো, বাট এখনকার আইন অনুযায়ী কু করলে পরে তো আবার কোর্ট মার্শাল, মৃত্যুদণ্ড। তারা মনে মনে ধিক্কার জানাইছে, তারা মনে মনে বলছে যে এই জিনিসটা খারাপ। তারা তখনও বলছে, এখনো বলে যে হাত করা পরে একজনকে কেন নিয়ে যাবে যে কখনো অন্যায় করেন। এখন পার্থক্য হলো কি ভাই, এই এখন যাদেরকে হাত করা পড়ানোর কথা বলা হইতেছে, তাদের অন্যায় অপরাধটা কিন্তু প্রাথমিকভাবে প্রমাণিত। তাদেরকে কেউ প্রতিশোধমূলক ভাবে সেই জিনিসটা করতেছে না। আমরা প্রতিশোধ নিই না। আমার জীবনে যদি কোনো কষ্ট থাকে, কেউ অন্যায় করে থাকি, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে তৌফিক দাও, আমি যাতে এমন জায়গায় যেতে পারি এই ধরনের অন্যায় যাতে আর কেউ কারো উপর করতে না পারে, সেটা আমি দেখব। প্রতিশোধের কথা বলি না ভাই কখন আমরা। তো এই জায়গা থেকে ক্লিয়ার হইতে হবে যে না, এখানে যেভাবে বিচার হওয়ার পরিকল্পনা করা হয়েছে সেটাই হবে। সেক্ষেত্রে আমি জানি, আশা করি সেনাবাহিনী, সেনা কর্তৃপক্ষ সবাই সর্বত সহযোগিতা করবে। কোনোভাবে আইনি সহায়তা বা এই ধরনের কথাবার্তা ভুলেও যাতে দ্বিতীয়। তো দর্শক, যে প্রসঙ্গটা বলছিলাম যে ধরেন শেখ মুজিব হত্যার ঘটনায়
হাসিনা কিন্তু প্রতিহিংসা পরায়ণ তার চূড়ান্ত করেছে আসলে সেনাবাহিনীর প্রতি, এবং সেনাবাহিনীকে কোমর ভেঙে দেওয়ার যে যত চেষ্টা, যত রকমের যত কিছু করা দরকার হাসিনা 15 বছর করেছে, সে প্রসঙ্গে আমরা আলোচনায় আসবো। প্রথমে আমরা একটু আপনাদেরকে শোনাই যে হাসিনার সর্বশেষ অডিও ক্লিপে হাসিনা কি বলছে, তারপর আমরা সুমন ভাই সহ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। সেই ট্যাঙ্ক বোধহয় আমাদেরকে হত্যার জন্য ব্যবহার হয়েছে, এখন আর হয় না। এটা কিন্তু একদম প্রত্যক্ষ মানে ইউনূসকে হত্যার হুমকি হাসিনার পক্ষ থেকে। এবং আপনি যদি দেখেন যে মানে স্পষ্ট যে উস্কানি, যে দেশ রক্ষা বাহিনীর বিচার হচ্ছে যেখানে স্বাধীনতা বিরোধীদের বিচার হয়েছে, মানে কে অধিকার দিয়েছে, সেনা আইনে বিচার হবে। তো হাসিনার এই বক্তব্যটাকে একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে এই যে বিভ্রান্তিকর যে উস্কানি, এটাকে আপনি কিভাবে দেখছেন তাদের বক্তব্যকে? আপনি একটু আনমিউট করতে হবে সুমন ভাই। পতিতা হাসিনা, তার কথায় যদি আমি অ্যাকচুয়ালি গুরুত্ব দিতে চাই, সেই ক্ষেত্রে প্রথম জিনিস, ওনার ভালোর জন্যই, ভদ্রমহিলার ভালোর জন্যই বলতেছি, বাংলাটাকে সঠিকভাবে উচ্চারণ করা শিখেন। এটা আমরা অনেক কষ্ট করে মাতৃভাষা অর্জন করছি। আপনার এই আফার কথা তো অর্ধেকই বোঝা যায় না, কি বলতেছে সেগুলো বোঝা যায় না। বাট যতটুকু বুঝতে পারলাম, আপনি একদম সঠিক একটা হেডিং দিচ্ছেন আজকের প্রোগ্রামে, সেটা হচ্ছে সে উস্কানি দিচ্ছে। এবং এই যে কথাটা বলছে যে ট্যাঙ্ক কেনা হয়েছিল, সেটা তো তাহলে আমাদের মারবার, মানে ওর বাপরে মারার জন্য সেই কথা বলতেছে, এবং এখন কেন তাহলে সেটা ব্যবহার হইতেছে না আর কাউকে মারার জন্য, সে ওই একটা উস্কানি দিয়ে রাখলো। এখন এই উস্কানি, এবং আমি একটা জিনিস বলি, সে বলছে যে এখন কি সেনাবাহিনীতে কোনো সাহসী লোক নাই, এরা কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে? আপনি দেখেন উস্কানির লাইনগুলা দেখেন, মানে ক্রমাগত। এখন ওই তো বেশি করে জানি যে সেনাবাহিনীতে সাহসী লোক ছিল কি ছিল না। আমি একটা সাহসের এক্সাম্পল দিই। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস বিরোধী অভিযানে মেজর মাহমুদ 17 বেঙ্গলের, উনি গুলি খাইলেন, গুলি খেয়ে পড়ে গেছেন, 3টা গুলি লাগছে ওনার। সেই অবস্থায় উনি কিন্তু বলতেছে, আমার সামনে থেকে গুলি আসতেছে, সাথে সৈনিকদের বলতেছে এলএমজিটা আমার কাছে দে, তাহলে আমি ফায়ার করব, আর তোরা পিছনে সাবধানে থেকে ফায়ার কর। মানে তার সাহস এত, সে জানে সে গুলি খাইছে, সেই অবস্থা সে সন্ত্রাসীদের বিরুদ্ধে সে গুলি করে যাচ্ছে এবং নিশ্চিত করছে তার সাথে সৈনিকরা যাতে নিরাপত্তা থাকে। এইটা হলো সাহস। এই সাহসটা এই খুনি হাসিনাই তো 2009 সালে বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে শুরু করছে। আমাদের কি সাহস নাই? আমাদের সবার আলহামদুলিল্লাহ সাহস আছে। বাট তারা, হাসিনা এবং ভারত মিলে যখন বুঝলো যে তাদের টিকে থাকবার এবং বাংলাদেশকে দখলে রাখবার জন্য যদি সব থেকে বড় কোনো শক্তি আসে জনগণের, এই যে শেখ মুজিব হত্যার কারণে যাদেরকে ফাঁসি দিল, যাদেরকে সে জবাই করলো, সেখানে সে কোন ড্যান্স করছিল তখন? হাসিনা ল্যাপ ড্যান্স করছিল কারো কোলে বসে। তো এই জায়গাগুলোতে হাসিনা জানে নিজে সেই যে জিনিসগুলো বলতেছে, সে বলতেছে আইসিটির কি অধিকার আছে ওয়ারেন্ট ইস্যু করবার, কে তাদেরকে সে অধিকার দিছে? জনগণ সেই অধিকার দিছে। আজকে জনগণ সাংবিধানিকভাবেই আদালতের মাধ্যমে এই অধিকারটা দিছে আইসিটিকে, যে আইসিটি সেই বিচার কাজ চালাবে। এবং জিনিসটা ক্লিয়ার, সে উস্কানোর চেষ্টা করতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এই মামলা। সেনাবাহিনীর বিরুদ্ধে তো মামলা হয় নাই। আইসিটি জানে, দেশের জনগণ জানে, আমরা সবাই জানি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা তো এই গুম খুনের সাথে সরাসরি সবাই যুক্ত না, মাত্র কয়েকজন যুক্ত, যেটা আমরা জেনারেল ওয়াকার এবং বাকি সবাইকে অনেক আগে থেকে বলতেছিলাম যে এই দায় অভিযুক্ত হচ্ছে, তাদেরকে আপনি আদালতে তুলে দেন যত তাড়াতাড়ি সম্ভব, তাদেরকে কমান্ড থেকে সরাই। সেটা দেরি হয়ে গেছে, বাট আমি জানি এবং বিশ্বাস রাখি এখনো সময় আছে, আমরা সেই জায়গায় কারেকশনে আসতে পারবো। তো সুমন ভাই, ধরেন এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, এই বিষয়টা নিয়ে আপনি যতটুকু কানেক্টেড সেনাবাহিনীর ভেতরে প্রতিক্রিয়া কি ইন জেনারেল, মানে এটা একটু জানা দরকার যে আপনার সঙ্গে যাদের কথা হয়, জুনিয়র সিনিয়র সব মিলিয়ে আপনার কি ভাইবটা আপনি পেয়েছেন? শুধু যে এখানে সেনাবাহিনী যে সদস্য যারা কোনোভাবে এর সাথে সম্পর্কিত না, তাদের সাথেও যেমন আমি কথা বলি, আপনি জানেন, এবং আমি তো কোনো রাগঢাক করি না,
যারা ইভেন এই গুম খুনের দায়ে অভিযুক্ত, তাদের মধ্যে যাদের সাথে আমি চাকরি করেছি তাদের অনেকের সাথেও আমি কথা বলি, সবসময় কথা বলেছি, কারণ সত্যটা জানা, তাদের ভিতরে অনুতাপ আছে কিনা সেই জিনিসটা জানাও আমার জন্য দরকার। তো সেইটা যদি মাথায় নিয়ে বলি, সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয়, তার অধিকাংশ সদস্য, বলতে পারেন আপনি মোর দেন 90%, তারা চায়, তারা স্বাগত জানায় আইসিটির এই উদ্যোগটাকে, এবং তারা যে সাহস করে ওয়ারেন্টটা দিছে সেটাও তারা স্বাগত জানায়। এবং সেনা কমান্ড, আমি বিশ্বাস করি, সেই মতামতকে, অভিমতকে সম্মান করেই সেখানে সহযোগিতা করবে। এখন একটা জায়গায় আমি জানি কষ্ট আছে, যেটা আমরা কখনো করি না, বা আমি আপনি কখনো আমরা সেনাবাহিনীকে সরাসরি সেই ব্যাপারে বলি না। তাদের একটাই আশা, সেটা হচ্ছে, দেখেন, আমি যদি মনে করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বা আমাদের বোঝা উচিত যে ৩৬ জুলাইয়ের পরে আমাদের সব থেকে বড় যদি কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে, সেটা হচ্ছে আইসিটির মাধ্যমে এই যে ওয়ারেন্টটা ইস্যু করা গেল। এটা কিন্তু অনেক বড় একটা বিজয় আমাদের জন্য। আমি এখন যে বিজয়টা অর্জন করে, যে বিজয়ী আমরা, সেক্ষেত্রে আমরা তো কখনো বিজিত পক্ষে যারা আছে সবাইকেই ইন জেনারেল বা জেনারেলাইজ করে আমরা সবাইকে বলবো না যে তোমরা গুম আর খুন। এই জায়গাটায় তারা কষ্ট পাচ্ছে, এটা ফ্যাক্ট। আপনারা এখন কেউ যদি আমাকে দর্শক মনে করেন আমি কথাটা কাউকে বাঁচানোর জন্য বলছি, তা না। জিনিসটা ফ্যাক্ট, যে এটা আমাদের পরিষ্কার করে বলতে হবে যে যখন, মনে রাখবেন, ইতিহাস বলে যখন আমরা বিজয়ী হই তখন কিন্তু সম্পূর্ণ বিজিত তাদেরকে আমরা অপমান করি না। আলেকজান্ডার একটা দেশ জয় করে সেই রাজাকে সরাই দিয়ে সেই দেশের জনগণকে বলছে যে তোমরা হচ্ছে আমার সাথে, এই রাজাকে আমি সরাই দিছি, সে আমার শত্রু ছিল। এইভাবে আপনি যদি এখনকার বর্তমান ইতিহাসেও আসেন, আমরা কাউকে অপমান করে বা প্রতিশোধ নিয়ে এই কাজটা করতেছি না। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে, গুম খুনের বিচার করবার স্বার্থে, যাতে ভবিষ্যতে এই জিনিসটাতে না হয়, সেই জন্য আমরা এটা করতে চাচ্ছি। আমরা কখনোই সেনাবাহিনীর মনোবল বা তাদের চরিত্র নিয়ে অ্যাজ এ হোল কোনো কিছু বলতেছি না, বলবো না। সুতরাং আমি আশ্বস্ত করতে চাই, যে জায়গাটায় তাদের কষ্ট আছে, তারা প্রচন্ড আশাবাদী যে যদি এই কাজটা হয়, যেমন হাসিনা যেমন টাকা পয়সার লোভ দেখায়, প্রমোশনের লোভ দেখায়, তাদের মানে এই পার্থিব জীবনের যত চাওয়া পাওয়া সেগুলো মিটানোর কথা বলে কিছু লোককে পথভ্রষ্ট করে আনছিল এই কাজে। সেটা শুধু আর্মি না, পুলিশ, প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি, সবাইকে। আজকে আমরা আর্মিকে নিয়ে কথা বলতেছি, কারণ আর্মি হচ্ছে একটা ফোর্স, আমাদের আসার জায়গা, সেইখানকার স্খলনটা আমরা সহ্য করতে পারতেছি না বলেই তাদের ব্যাপারে বলতেছি। বাট বাকিদের ব্যাপারেও আমাদের বলতে হবে। তো আশা আছে, বর্তমান প্রজন্মের যারা আছে, সেনা সামরিক বাহিনীর সদস্য আছে, তারা চায় এই বিচারটা হোক, তারাও চায়, তারা স্বাগত জানায়। শুধু তাদের পক্ষ থেকে একটাই সম্ভবত কষ্ট, যেটা ইউনিফর্মে কষ্ট, আমি বুঝাতে পারবো না, যে একটা ইউনিফর্মড ফোর্স কিভাবে একজন আরেকজনকে ওন করে, সেখানে তাদের চাওয়াটা সম্ভবত, যারা দোষী তোমরা অবশ্যই তাদের বিচার করো, তাদের ব্যাপারে কথা বলো, বাট বাকি যেই সেনাবাহিনীর অংশ আছে তাদেরকে সেটার সাথে জড়াও না, বিকজ তাদের প্রথম পরিচয় তারা অপরাধী, পরবর্তীতে তারা কোথা থেকে করছে। এখানে তাদের আরো একটা ভয় আছে, যদি এইভাবে কোহেশনটা ভেঙে দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে হাসিনা যেই ধরনের কথা উস্কানি দিচ্ছে, একটা অংশ মনে করতে পারে কষ্ট পেয়ে যে এ তো মনে হয় আমাদের কথাই বলতেছে। নো, আমরা সেই জায়গায় হাঁটবো না। লাভ কি হবে তাতে? একজনের লাভ হবে, দুইজনের। একটা হচ্ছে হাসিনা, আর একটা হবে মোদি। আমি আগেই বলছি, আপনি বলছেন, হাসিনা এবং ভারত সবসময় চেয়ে আসছে যে এই সেনাবাহিনীর মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য। তাদেরকে খারাপ করছে, লোভ দেখাই। এখন যে খারাপ, সেটা থেকে আমরা সামনে আগাবো, এখানে আর পিছনে না তাকাই বিচার করব, এবং সেনাবাহিনীকে শুদ্ধিকরণের মধ্যে থেকে আমাদের পক্ষে নিয়ে আসবো। তো এই সুমন ভাই, ধরেন যে বিষয়টা আমি একটু আনতে চাই, যে ধরেন সেনাবাহিনীতে ধরেন সুপিরিয়র অর্ডার মানা না মানা, বা আইন বহির্ভূত আদেশ না মানা, যেমন ধরেন দর্শক আমি যদি আপনাদেরকে বলি যে মেজর সুমন আহমেদ বিডিআর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ করার কারণে বিডিআর এর এই মানে আপনি বলতে 27 ফেব্রুয়ারি আপনাকে ডিজিএফআই তুলে নিয়ে যায় এবং তাকে টর্চার করে,
এই হাসিনার সেনাবাহিনী কিন্তু, এবং ধরেন যে পরবর্তী সময়ে মেজর সুমনকে কর্নেল রেজানুর যখন একটা গুমের আদেশ দেয়, তিনি সেটা পালন করেননি, তিনি পালন না করে চাকরি ছেড়ে চলে এসেছেন। এরকম এক্সাম্পল কিন্তু অনেক আছে। এখন ধরেন মেজর সুমনের যে ক্যারিয়ার, আমি যতটুকু জানি উনি এগুলো বলতে চান না, যে ধরেন উনি মেজর পর্যন্ত 9টা কোর্সের মধ্যে 8টা কোর্স তিনি টপ করছেন, উনি পিএসসি 2বার করছেন। তো ওনার সাথে অনেকেই এখন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ওনার জুনিয়ররা এখন জেনারেল। তো এরকম বহু অফিসার আমরা হারিয়েছি যারা আসলে ধরেন অন্যায় আদেশ মানতে চায়নি। তো অন্যায় আদেশ মানা বা ধরেন এখন ধরেন আমি যদি বলি যে এটা আমার কমান্ড রেসপন্সিবিলিটি, আমার বস বলছে যে আমি মেরে ফেলছি, বা সেনাবাহিনীর শপথ কি বলে, আপনি কি মনে করেন? মানে এরকম আপনার মধ্যে কিন্তু দৃষ্টান্ত অনেক আছে, অনেক অফিসার কিন্তু স্বেচ্ছায় সরে গেছেন, বিভিন্ন কারণ দেখিয়ে সরে গেছেন যে আমি অন্যায়টা মানবো না। তো এখন ধরেন এই বিষয়টাকে কিন্তু পুরো আর্মির উপর ইম্পোজ করা হচ্ছে, যে যারা অন্যায় আদেশ মানলো, যারা অতি উৎসাহী হয়ে গুম খুনের সঙ্গে যুক্ত হলো, তাদেরকে রক্ষার দায় এখন দেয়া হচ্ছে পুরো সেনাবাহিনীর উপরে, যে সেনাবাহিনীকে এখন আগায় আসতে হবে। আপনার বক্তব্য? জি, আমি অবশ্যই যেটা বলবো তার আগে ছোট্ট একটা তথ্যগত কারেকশন দিই। সেটা হচ্ছে, আমাকে বিডিআর হত্যাযজ্ঞের 6 দিন পরে মার্চ মাসের 2 তারিখে উঠায় নিয়ে যায়, 3 দিন গুম রাখে, এবং তারপরে তারা বুঝতে পারে যে তারা ভুল জায়গায় হাত দিছে, তারা ছেড়ে দিতে বাধ্য হয়। তারপরে আমাকে একদিন জেলেও নিয়ে যায়, 2 দিনের জন্য জেলে রাখে। তো জিনিস যেটা হচ্ছে কেন, বিকজ আমি ওই যে মনে আছে 25শে ফেব্রুয়ারি তারিখে 11:30টার সময় যখন আদেশ আসলো, হাসিনার পাশে বসা গৃহপালিত জেনারেল মঈন ইউ আহমেদ উনি বলে দিলেন জেনারেল হাকিমকে, না কোনো এখানে বিডিআরের ভিতরে কোনো অফিসার ঢুকতে পারবে না, কোর্ট মার্শাল হবে। তখন কিন্তু আমি এবং আমার সাথে আর 2জন অফিসার আমরা মিলে ভিতরে ঢুকবার চেষ্টা করছিলাম, যদিও সেটা সফল হয় নাই, বিকজ আমাদের সাথে সৈনিকরা সেখানে আগাইতে পারে নাই যে কোনো কারণে। তো সেটা একটা কারণ দেখাইছে তারা, আরেকটা হচ্ছে কেন আমি মিডিয়ার সামনে কথা বললাম, এই 2টা কারণে তারা আমাকে নিয়ে আটকায় রাখছিল। দেন জেনারেল রেজানুরের যেই ঘটনাতে আপনি এক্সাম্পলটা আনলেন যে এখন কেন না, দেখেন জেনারেল রেজানুর যেটা বলেছেন সেক্ষেত্রে আমি মনে করেছি শপথ যেটার কথা বলছেন, শপথটা আমরা যেভাবে নিই, আমরা দেশের, আমি সেখান থেকে বলতে পারি না আমি আপনার অধীনে চাকরি করব না, আমাকে পাঠায় দেন। 3 নাম্বার, আপনি স্বেচ্ছায় অপশন নিতে পারেন, যেটা আমি করেছিলাম, যে তারপর কি আমি অপশন নিতে গেছি, আমাকে জেলে পাঠায় দিচ্ছে মিথ্যা মামলা দিয়ে। বাট আমার কষ্ট লাগে রে ভাই, আমার কাছে গর্বের মনে হয়েছে যে না, আমি নীতির কাছে আপোষ করি নাই, আমি সম্মান হারানোর আগে আমি যদি আমার জান হারাই তাতে আমার আপত্তি নাই। এই জিনিসটা হাসিনা করছে কি, এত লোভ দেখাইছে, সেই খুনি জিয়াউল হাসান থেকে শুরু করে যে জেনারেলরা, আপনি বললেন আমার কথা যে আমি প্রফেশনালি খুব ভালো করেছি, ভালো জায়গায় ছিলাম, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। বাট আমার মনে হয় আমি প্রফেশনালি কতটুকু ভালো না ভালো, তার থেকে যদি এই জিনিসটা তারা খেয়াল করতেন বা করেন, যেই যারা গুম খুনে অভিযুক্ত তাদের ক্যারিয়ার প্রোফাইলও কিন্তু ভালো, সবাই কিন্তু তাদের কোর্সে সোর্ড বা সামনের দিকের অফিসার, দেশে বিদেশে কোর্সে আমার মতে টপ করেছেন, ভালো করেছেন। কেন তাহলে তারা সেই লোভের ফাঁদে পড়লেন? বিকজ তারা ওই জায়গায় উঠতে পারেন নাই হয়তো, আমরা আশা করি, যেটা আশা থাকে যে না আমি বিক্রি হব না, যেটা আজকে আপনি সেনাবাহিনীতে যান, বিক্রি না হওয়া অফিসারের সংখ্যা 99 ভাগ। ধরেন হাসিনা তো ক্ষমতায় আসবার সাথে সাথে যেটা করলো, জেনারেল রাজ্জাকুল হায়দার, তারপর ব্রিগেডিয়ার জেনারেল রহিম, তাদেরকে জেলে নিল, তাদেরকে মেরে ফেললো। দেন যেই সেনাকুঞ্জে সে বিডিআর হত্যার 4 দিন পরে সে যখন ভাষণ দিল, সেখানে যে ব্রাইট অফিসাররা সেটার প্রতিবাদ করলো, কর্নেল শামস, কর্নেল শাফি, ক্যাপ্টেন হাবিবা, মেজর মহসিন, ক্যাপ্টেন আন্নুর, তাদের কি দোষ ছিল? তারা হচ্ছে সেই অফিসার, যে সাহসী অফিসারের কথা আপনি বলছেন, যারা প্রতিবাদ, সেটা ওই হাসিনার ওই মরে যাওয়া অফিসার যাদের কথা বলে তারা না, তারা কোনো গালিগালাজ করে নাই, স্বাভাবিকভাবেই বললো, সাহস করে। আমাদের অফিসারদের মাঝে এখন এই সাহস আছে, তারা বলল, ফলস্বরূপ কি, তাদের চাকরি থেকে বের করে দিল, তাদেরকে জেলের মধ্যে কাউকে কাউকে ভরলো। যে 5 জন অফিসার এই বিডিআর তদন্তে কাজ করছিল, তাদের তো সাহস আছে। হাসিনা, আপনার এটা মনে করার কারণ নাই যে আমাদের সাহস নাই। তারা সাহসী হয়ে বিডিআর তদন্তের সঠিক উদ্ঘাটনের চেষ্টা করছিল, তাদেরকে তাপসের নামে একটা মিথ্যা গ্রেনেড হামলা করে
5 বছরের জন্য ভরে দিল জেলের ভিতরে। এটা হচ্ছে আমাদের অফিসার, আমরা সেইভাবেই আছি থাকি। কিছু অফিসার যারা ব্যত্যয় করেছে, যারা লোভটা সামলাতে পারে নাই, তারা এখন তার ফল ভোগ করবে। সেনাবাহিনী তার দায় নেবেন। এখানে একটা কথা বলি একটু, অ্যাডজুটেন্ট জেনারেল হাকিম, ভাই আপনি এই প্রথম আমি দেখলাম আপনি খুব সুন্দরভাবে গুছাই বলিষ্ঠভাবে একটা প্রেস কনফারেন্স করেছেন, থ্যাংক ইউ। বাট একটা জিনিস একটু খেয়াল রাখবেন, সেনাবাহিনীর একটা ইন্টারনাল চিঠি আমি দেখেছি, আপনি নিজেই বলছেন যে তারা সেনাবাহিনী না, তারা বিভিন্ন সংস্থায় গিয়ে এই অপরাধগুলা করে থাকতে পারে যদি সেটা প্রমাণিত হয়। সুতরাং সেনাবাহিনী তার দায় নিবে না। প্লিজ স্টিক টু দিস ওয়ান, এই লাইনটাতে থাকেন। তারা সেনাবাহিনী তার দায় কেন নিবে? তারা ব্যক্তি হিসেবে করেছে। বাট একই সাথে আমি কি একটা গন্ধ পাইতেছি যে আপনার সেই চিঠির এক জায়গায় লেখা আছে যে আইনি সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনাধীন। যেই মুহূর্তে আপনি আইনি সহায়তা দিবেন, সেটা সেনাবাহিনীর একটা জাজ অ্যাডভোকেট জেনারেলস ব্রাঞ্চ আছে, তার মাধ্যমে যদি দেন, কেন দিবেন? আপনি তো বলছেন যে তারা ব্যক্তি অথবা তারা বিভিন্ন সংস্থায় গিয়ে সেটা করেছে, সেনাবাহিনী তার দায় নিবে না। আপনারা যদি অফিসারদের, আমাদের জনগণের সবার ফুল হার্টের সাপোর্ট পাইতে চান, প্লিজ কোনোভাবে এই যারা অভিযুক্ত তাদেরকে কোনো আইনি সহায়তা দিবেন না। দিলে কিন্তু শুধুমাত্র আপনি যে বিতর্কিত হবে তা না, আপনি একই সাথে কিন্তু সরকার বা আইসিটির বিরুদ্ধে একটা প্রতিপক্ষ হিসাবে সেনাবাহিনীকে দাঁড় করায় দিবেন। ডু নট ডু দ্যাট। জি সুমন ভাই, ধরেন এই প্রসঙ্গটা আমি আর একটু বিস্তারিত আসছি, তার আগে একটু দর্শকদেরকে বলি, দর্শক সুমন আহমেদের ইন্টারভিউ লিঙ্ক আমি দিয়ে দিব, যেটি তিনি আমার কাছে দিয়েছিলেন বিডিআর হত্যাকাণ্ডের পরে তার যে সাফারিংস এই বিষয়টা নিয়ে। আপনার ডেসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন, অনুষ্ঠানের শেষে আপনারা দেখে নিতে পারেন। পাশাপাশি সুমন ভাই, ধরেন এই যে আপনি নির্যাতিত হয়েছেন, 5 জন মেজর ফুয়াদ, রাজীব, হেলাল আছে, রেজা আছে। জি। তো এই 5 জনকে বর্বরোচিত কায়দায় নির্যাতন করা হয়েছে, সেনা অফিসাররাই নির্যাতন করেছেন তাপসের ভুয়া মামলায়, যে তাপসকে হত্যা চেষ্টা মামলায় দিয়ে তাদেরকে বর্বরোচিত অত্যাচার করা হয়েছে, তাদেরকে হাতকড়া লাগিয়ে, তাদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে জেলখানা নেওয়া হয়েছে, আদালতে নেওয়া হয়েছে, তাদেরকে 5 বছর করে জেল দেওয়া হয়েছে। তারপরে ধরেন বেগম খালেদা জিয়া 3 বারে প্রাইম মিনিস্টার, তিনি সাধারণ কারাগারে কাটিয়েছেন বহু বছর, বেশ কয়েক বছর। তারপরে তাকে নেওয়া হয়েছে, তার বাসাকে সাবজেল ঘোষণা করা হয়েছে। ব্রিগেডিয়ার রহিম এনএসআই, তো উনি তো ধরেন বিনা চিকিৎসাতে জেলখানাতেই মারা গেছেন এবং বলা হয়েছে তাকে হত্যা করা হয়েছে চিকিৎসা না দিয়ে। জেনারেল রাজ্জাকুল হায়দার, তিনি গত 15 বছরই তো কারাগারে কাটিয়ে দিয়েছিলেন, জেলখানায় বন্দী ছিলেন। তো সেই সময়গুলাতে আমরা কিন্তু ধরেন সেনাবাহিনীর এত আবেগ কিন্তু দেখি নাই, তারপরে ধরেন বিডিআর এর 57 জন অফিসারকে হত্যা করার পরেও সেনাবাহিনীর মধ্যে আমরা এত আবেগ দেখি নাই। কোনো যারাই প্রতিবাদ করতে গেছেন 180 জনের মতো বিভিন্ন অজুহাতে চাকরি হারিয়েছেন, তাদের ব্যাপারে সেনাবাহিনী কোনো প্রতিক্রিয়া দেখি নাই। এখন এই যে কিছু সংখ্যক গুম খুনি অভিযুক্ত, আমরা কিন্তু বলছি না তারা সম্পূর্ণভাবে দায়ী, আমরা বলছি তারা এখন অভিযুক্ত, বিচারের পরে আমরা বুঝতে পারবো যে কে কতটুকু দায়ী বা কি বেরিয়ে আসে। সেটা নিয়ে সেনাবাহিনীর আবেগের জায়গাটা এত কেন? হাসিনা যেমন বলছে যে সেনা আইনে বিচার হতে হবে, সেনাবাহিনীর আইন আছে, সে আইনে বিচার হতে হবে, সে বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন। পাশাপাশি ইদানিং আরেকটা প্রচারণা 25 বছর ধরে দেখতেছি প্রথম আলো সেই জিনিসটা খুব যত্নের সাথে করে আসতেছে, এবং তাদের এডিটোরিয়াল পলিসি এবং সেটার এক্সিকিউশন এত নিখুঁত যে আমরা কিন্তু ধরতে পারি না যে তারা আমাদেরকে যে স্লো পয়জনিং করে করে আজকে এখানে আনছে সেটা। এবং আপনি জেনে রাখেন 3টা এলিমেন্ট, একটা হচ্ছে প্রথম আলো এবং তার মতন ভুয়া মিডিয়া, হাসিনা এবং ভারত, আরেকটা হচ্ছে আমাদের দেশের ভিতরে যে সুশীল চক্র আছে, তারা বিভিন্ন টকশোতে এসে, আপনি আমাকেও গালি দিতে পারেন যে আমি হয়তো ভুয়া বলতেছি, বাট আমি ফ্যাক্ট ছাড়া কোনো কথা বলি না। তারা কিন্তু এই জিনিসটা করে যাবে এবং করবে, এটা একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য, হাসিনার ন্যারেটিভটাকে জায়েজ করার জন্য তারা এই ধরনের কথা বলবে। এবং আমি মনে করি সাবজেল বা অন্যান্য সংক্রান্ত যে জিনিস, তাদেরকে গ্রেফতার করা সংক্রান্ত জিনিস, আদালতে হাজির করার জিনিস কোথায় থাকবে, সেই জিনিসগুলোর ব্যাপারে
আইসিটির মিস্টার তাজুব, ব্যারিস্টার তাজুব, উনি কিন্তু একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এবং আমরা ব্যাখ্যা পাচ্ছি। আমরা অপেক্ষা করছি সেই কয়টা দিন তাদের বক্তব্য শোনার জন্য। এখন প্রথম পার্টটাতে আসি, যেখানে বলছেন যে তখন যখন এই ধরনের সেনাবাহিনীর অফিসারদের নির্যাতন করা হলো, হত্যা করা হলো, তখন কোনো প্রতিবাদ আসে নাই কেন? এখন এখানে অনেস্টলি বলতে প্রতিবাদ হয়েছিল। একজন দর্শক একটা প্রশ্ন করছেন যে আমাকে যখন গুম করা হলো তখন আমার সহকর্মীরা কি করছিলেন? ভাই, আমি তো এই কথাটা বললাম, আমাকে গুম করে তো তারা হজম করতে পারে নাই। আলহামদুলিল্লাহ, আজকে সেনাবাহিনীর যারা জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, তারা বেশিরভাগই আমার হাতে তৈরি বা আমার ছাত্র। তাদের চোখের রক্ত দেখে তো হাসিনারও সাহস হয় নাই আমাকে খেয়ে ফেলবে। আমাকে 2.5 দিন পরে ছেড়ে দিতে বাধ্য হয় তারা, যখন জিনিসটা আমার স্ত্রী জানাজানি করেন। পরবর্তীতে যখনই ধরেন যে অফিসাররা প্রতিবাদ করছে, হয় তাদেরকে চাকরিচ্যুত হয়েছে, 180 জন চাকরিচ্যুত হয়েছে, কিন্তু এই একই কারণে তারা বলছে না আমরা এই অন্যায় মানি না। দেন মেজর জাহিদ, তাকে খুন করা হয়েছে, সে অন্যায় মানতে চায় নাই। মেজর সৈয়দ জিয়াউল হক, তাকে জঙ্গি বানাই হত্যার চেষ্টা করা হয়েছে, পরবর্তীতে জঙ্গি ট্যাগ লাগায় এখন সেও প্রতিবাদ করছে। এটা না যে আমরা প্রতিবাদ করি নাই। কারা প্রতিবাদ করে নাই? যারা মাখনটা খাইছে, যারা মনে করছে এই মাখন খাওয়া তাদের হক, তারা মাখন খাবে, আর সেনাবাহিনীর বাকি অংশ তারা কলঙ্ক ভোগ করবে তাদের এই মাখন খাওয়ার জন্য। জেনারেল রেজানুর, জেনারেল এমন অনেকে আছেন যারা তাদের হক মনে করছিলেন, সেগুলা তারা প্রতিবাদ করে নাই। বাট আপনি যান, এই যে দেখেন 3 তারিখ থেকে বা তার আগে থেকে জেনারেল ওয়াকারকে একটা পজিশনে নিয়ে আসা যে আমরা আর গুলি চালাবো না, আমরা জনতার পক্ষে, সেটা কারা করছে ভাই? বাইরে থেকে তো কেউ বলে নাই, আমেরিকা বলে নাই, অন্য কেউ। সেটা আমাদের সেনাবাহিনীর এই অফিসার, যাদেরকে আমরা অনেকে একদম জেনারেলাইজ করে গালি দেওয়ার চেষ্টা করছে, টিএসসির সামনে ইউনিফর্ম পরায় খুনিদের। ভাই, খুনিরা খুনি, তাদেরকে ল্যাংটা করে আপনি সেখানে তাদের এই প্ল্যাকার্ড দাঁড় করান, তাদেরকে ইউনিফর্ম পরাচ্ছেন কেন? সো এই সেইটার প্রতিবাদ, কিন্তু তাদের ব্যাপারে প্রতিবাদ এই আজকের অফিসাররা করছেন, যারা আছেন সেনাবাহিনীর বিভিন্ন বাহিনীর। সেই কারণে জেনারেল ওয়াকার বাধ্য হয়েছেন তার অবস্থানটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য খুনি হাসিনার সামনে, না আমি আর পারবো না, এবং হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখন কোন প্রক্রিয়া, সেখানে জেনারেল ওয়াকারের কতটুকু ভুল আছে সেটা আমি আগে বলছি, এবং আমি সেখানে বলবোই অবশ্যই। জেনারেল ওয়াকার, আমি বলবোই, আপনার প্রথম দিন থেকে আপনাকে একটা লাইনে আসবার দরকার ছিল, সত্যের পক্ষে, সরকারের পক্ষে, বিপ্লবের পক্ষে ক্লিয়ারলি বলে দিতেন। আপনি যদি সেটা মনের ভিতরে ভিতরে সেই পক্ষে থাকেন, বাট আপনার কিছু কাজ, যে কাজে আমরা মনে করতে পারি যে না, আপনি কেন হাসিনাকে সেফ এক্সিট দিচ্ছেন, কেন আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলছেন, তখন কিন্তু আমাদের সেইটুকু সন্দেহ আপনার কারণেই সেগুলো দূর হয় না, সেনাবাহিনী দুর্বল হয়ে যায়। প্লিজ, সেনাবাহিনী আমাদের দরকার আছে, ডিজিএফআই দরকার আছে, এনএসআই দরকার আছে। সেই জায়গাতে আমাদেরকে ভুল সিদ্ধান্ত নিয়ে, ভুল কমিউনিকেশন করে আমাদেরকে ধ্বংস করবেন না। দ্যাটস মাই পয়েন্ট। আর এখানে কি আপনি সেনা আইনে বিচার হতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা কি আপনি নো, এটা আমরা ক্লিয়ার করেছি আপনার সাথে দুইটা। দেখেন কনক ভাই, এই জিনিসটা নিয়ে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু গত 1 মাসে অনেক প্রোগ্রাম করে, যারা তখন অন্য অনেক জিনিস নিয়ে ব্যস্ত ছিল, রং তামাশা নিয়ে, আপনি অনেক রিস্ক নিয়ে, অনেক গালি খেয়ে প্রোগ্রাম করেছি। অনেক পক্ষ থেকে আমাদের উপর, সরকার পর্যন্ত আমাদেরকে চাপ দিয়েছে এটা নিয়ে বেশি কথা না বলার জন্য। আমরা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি সেখানে যে আগের যে আইন ছিল বা অন্যান্য কিছু যে আইন আছে, আইন প্রতিনিয়ত পরিবর্তন হয়, সেই জন্যই দেশে সংসদ থাকে, সংবিধান থেকে সেইভাবে পরিবর্তন করা হয়। সেখানে এখনকার বর্তমান যে আইন, সেটা হচ্ছে আন্তর্জাতিক গুম খুন, সেটার সাথে সমন্বয় করে করা হয়েছে। সেখানে অবশ্যই কিছু জিনিস আছে যেটা সামরিক বাহিনী করবে, কিছু সিভিল আদালতে হবে, বাট ক্লজটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কে করবে না করবে সেটা চূড়ান্ত বিবেচনা সরকার নিবে, এবং এই আদালত আইসিটি সেটা রেফারেন্স দিয়েই কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে। সার্ভিং অফিসারদের ক্ষেত্রে আমি এমনও শুনছি, যাদের বিরুদ্ধে যারা অভিযুক্ত, ওয়ারেন্টেড, তাদের একটা অংশ যেহেতু সার্ভিং, সেখানে আর্মির একটা প্রাথমিক তদন্ত করবে কিনা সেই জায়গাটাও কিন্তু আলোচনা করছে সরকার। আলোচনা করুক, অসুবিধা নাই, বাট দিন শেষে সরকার যদি মনে করে কিন্তু সেই জায়গায় সরকারকে স্টিক করতে হবে। না, আপনার জন্য কেন আমার সেনাবাহিনী তদন্ত করতে হবে? হ্যাঁ, বরখাস্ত কিছু ক্ষেত্রেও সেনাবাহিনীর তদন্তের এবং আইনি প্রক্রিয়া নেওয়ার, ইভেন কোর্ট মার্শাল করার এখতিয়ার আছে, বাট জিনিসটা তো ক্লিয়ার। জিনিসটা হচ্ছে যে
আমরা চাই, এবং এটা ধরেন এটা কি প্রতিশোধ নেওয়ার জন্য? আমি একটা জিনিস আজকে ক্লিয়ার করি, এটা তো আমরা কেউ প্রতিশোধ নিচ্ছি না, এটা আমরা ন্যায় বিচার করতেছি। যারা এই ভুক্তভোগী, যারা গুমের শিকার, খুনের শিকার, সেটার ন্যায় বিচার আমরা করতেছি। এখানে বলি, যখন আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় হাত করা পড়াই, প্রিজন ভ্যানে, তখন কি আমি বা আমার সাথের মতন লোকজন, সুবাইলরা, হেলালরা, তারা শপথ নিছিল আমি যখন আসি, আমি যদি কোনোদিন সুযোগ থাকে আমি এই শোধ নিব না? ভাই, আমরা মনে মনে কি বলছি জানেন? এবং আমাদেরকে যাদেরকে এই ধরনের কষ্টের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি জানি চাকরিরত অন্য অফিসার যাদের কিছুই হয়তো করার ছিল না, করলে হয়তো তাদেরকে কু করতে হতো, বাট এখনকার আইন অনুযায়ী কু করলে পরে তো আবার কোর্ট মার্শাল, মৃত্যুদণ্ড। তারা মনে মনে ধিক্কার জানাইছে, তারা মনে মনে বলছে যে এই জিনিসটা খারাপ। তারা তখনও বলছে, এখনো বলে যে হাত করা পরে একজনকে কেন নিয়ে যাবে যে কখনো অন্যায় করেনি। এখন পার্থক্য হলো কি ভাই, এই এখন যাদেরকে হাত করা পরানোর কথা বলা হইতেছে, তাদের অন্যায় অপরাধটা কিন্তু প্রাথমিকভাবে প্রমাণিত। তাদেরকে কেউ প্রতিশোধমূলক ভাবে সেই জিনিসটা করতেছে না। আমরা প্রতিশোধ নিই না। আমার জীবনে যদি কোনো কষ্ট থাকে, কেউ অন্যায় করে থাকি, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে তৌফিক দাও, আমি যাতে এমন জায়গায় যেতে পারি এই ধরনের অন্যায় যাতে আর কেউ কারো উপর করতে না পারে, সেটা আমি দেখব। প্রতিশোধের কথা বলি না ভাই কখন আমরা। তো এই জায়গা থেকে ক্লিয়ার হইতে হবে যে না, এখানে যেভাবে বিচার হওয়ার পরিকল্পনা করা হয়েছে সেটাই হবে। সেক্ষেত্রে আমি জানি, আশা করি সেনাবাহিনী, সেনা কর্তৃপক্ষ সবাই সর্বত সহযোগিতা করবে। কোনোভাবে আইনি সহায়তা বা এই ধরনের কথাবার্তা ভুলেও যাতে দ্বিতীয়বার উচ্চারিত না হয়, প্লিজ। তবে সমস্যা হচ্ছে কি, ধরেন আমাদের তার আগে একটা কথা ক্লিয়ার করি যে দর্শক, ডক্টর ইউনূস সরকারের অনেক কার্যক্রমে আমরা ক্ষুব্ধ বা হতাশ। ডক্টর ইউনূসের ব্যাপারেও আমরা খুব তীব্র সমালোচনা করি, আমি তো করি, কিন্তু তাই বলে ধরেন ইউনূসকে উৎখাতে হাসিনার কে মদদ দেয়া বা এই জাতীয় কোনো কার্যক্রম কিন্তু আমরা সমর্থন করবো না। এখন ভাই এখানে একটা জিনিস আমি অ্যালাউ, এটা কি প্রফেসর ইউনূস নিজে থেকে নিজের একটা সুযোগ করে দিচ্ছে না হাসিনাকে বা অন্য কাউকে? দেখেন, উনি হচ্ছে প্রতিরক্ষা উপদেষ্টা, ওনার আছে একজন নিরাপত্তা উপদেষ্টা, উনি একই সাথে তো প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টার সাথে প্রতিরক্ষা উপদেষ্টা, ওনার নিরাপত্তা উপদেষ্টা আছে, দেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ সাহেব আছেন। আপনি একটা জিনিস আমাকে বলেন, ডিজিএফআই এবং এনএসআই, তাদের ডিজিরা যদি, আমি মনে করি তারা সব থেকে ভালো লোক, তারপরও তারা যদি চেষ্টা করে আজকে, তারা কতটুকু হাসিনার প্রভাব মুক্ত হয়ে বা এই সমস্ত উস্কানি অথবা ষড়যন্ত্র প্রভাব মুক্ত হতে পারবে, যেখানে 90% এনএসআই এর অফিসার কিন্তু হাসিনার বসানো। এনএসআই এর ম্যাক্সিমাম অফিসার কিন্তু বাইরে থেকে আসা, তারা আর ফৌজ না। 90% হাসিনার বসানো অফিসার, তারা কি করতেছে? আপনি তাদেরকে এখনো রেখে দিচ্ছেন? আপনি সরকার সাহস করে, নিরাপত্তা উপদেষ্টা সাহস করে তাদেরকে বিদায় করবেন না? আমার এনএসআই এর 1 মাস এনএসআই যদি বন্ধ থাকে অসুবিধা নাই, যখন সত্যিকারের ভাবে কাজ শুরু করবে তখন দরকার আছে। ডিজিএফআই এর অর্ধেকের বেশি অফিসার তারা হাসিনার বসানো। ইভেন সেখানে আপনি জানেন কতজন রিটায়ারমেন্ট করবার পরও তাদেরকে সেখানে হাসিনা 2021 সাল থেকে রেখে দিছে। তাদের লয়্যালটি কোথায়? তারা তো চাকরি শেষ হয়ে যাওয়ার পরও কন্ট্রাক্ট ভিত্তিতে ডিজিএফআই তে আছে। এখন ডিজিএফআই ডিজি যদি ভালো কাজের চেষ্টাও করেন, এই লোকগুলো তো সেটা হতে দিবে না, বিকজ তাদের লয়্যালটি হচ্ছে হাসিনার প্রতি। তাহলে কি হবে? যে আমাদের ইম্পর্টেন্ট অর্গানাইজেশন ডিজিএফআই, এনএসআই, তাদেরকে সঠিকভাবে কাজ করে দেশের অখণ্ডতা রাখবার জন্য ইন্টেলিজেন্স বা ইনফরমেশনটা প্রধান উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টার কাছে পাঠানো দরকার, আপনি পাঠাচ্ছেন না। আবার আমি বলি ভাই, জানেন কি না আমাদের দেশে 55 জন অনোরারি কনসাল আছেন, মানে যারা বিভিন্ন দেশ, ইংল্যান্ড, ইউকে, ভিয়েতনাম, চায়না, তাদের কনসাল হিসেবে, এটা সরকারি বা এটা অ্যাম্বাসেডর না, বাট তারা সেই ধরনের কনসাল জেনারেল হিসেবে কাজ সেই দেশের হয়ে আমাদের দেশের লোক করতে পারে। তারা কি করতেছে জানেন? তারা সবাই 2021 এবং তার আগে নিয়োগপ্রাপ্ত। এই বদমাশের হাড্ডিগুলা তারা বিভিন্ন এম্বাসিতে যেই সমস্ত গেট টুগেদার হয় সেখানে যায়, সবাই দল বেঁধে যায়। তারা বিকজ তাদের ডিপ্লোম্যাটিক অ্যাক্সেস আছে, তারা সেখানে গিয়ে একটা মন্ত্র দেয়, আগেই ভালো ছিলাম, বুবুর সময় ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম, ওই যে ডিপ্লোম্যাটিক কমিউনিটি তাদের মধ্যে। তো হাসিনার যেই গতকাল যেই বমিটা করছেও, ওর সেই বমিত বাইনাও তারা সমস্ত অ্যাম্বাসেডর এবং কূটনৈতিক মহলে তাদের ভাষায় পৌঁছায় দিছে যে না, সেনাবাহিনীর মধ্যে এখন অসন্তোষ।
তুই অসন্তোষে কি বুঝিস হাসিনা? সেনাবাহিনী তোর কথায় নাচবে? তুই গুম খুন করে সে তাদের দমায় রাখছিলি, এখন সেনাবাহিনী তবে সুমন ভাই, আমি দায় কিন্তু ডক্টর ইউনূসকে দিব। আপনি যদি দেখেন যে আমিও সেটা বলছি, ডক্টর ইউনূস বঞ্চিত অফিসারদের ব্যাপারে এখন পর্যন্ত একটা সিদ্ধান্ত নিতে পারে নাই। ডক্টর ইউনূস জেনারেল হাফিজকে দিয়ে আলাদা একটা কমিটি করে দিয়েছে, সেখানেও ওয়াকার কোনো সহযোগিতা করছে না। ওয়াকার একটা দ্বৈত শাসন চালানোর চেষ্টা করছে, এটা তো স্পষ্ট আমাদের কাছে এখন। জি, আমি যেই জিনিসটা বললাম, যেই কটা যে ডিজিএফআই এনএসআই তে একদম পুরা চিরুনি দিয়ে তাদের পরিষ্কার করে দেওয়া, সেই সমস্ত আওয়ামী লীগের লোকজন, এই সমস্ত অনারারি কনসাল, তাদেরকে ঘাড় ধরে এনে তাদের অনারারি কনসালশিপ ক্যান্সেল করে দেওয়া, এবং এই জায়গাগুলোতে সরকার নিরাপত্তা বলছে আপনাদের দায়িত্ব। আমরা কিছু অ্যাকশন প্ল্যান পাঠাইছিলাম, পরেও দেখেন নাই মনে হয়, খুলবার সময় হয়নি আপনারা ব্যস্ত বিদেশ সফর নিয়ে। আরেকটা জিনিস যেটা বললেন, এটা কর্নেল হকের একটা ভাষা আছে যে উনি নতুন চালু করছেন, রাওয়ার যে চেয়ারম্যান, উনি বলছেন কি যে ডক্টর ইউনূস আটকায় রাখছেন এই বঞ্চিত অফিসারদের। যিনি নো ফ্যাক্ট, আপনি যেটা বললেন সেটা, তারা কি তাদের যে সার্ভিং 3 জন জেনারেল মেম্বার হিসেবে জয়েন করার কথা, জেনারেল হাফিজের সাথে এখন পর্যন্ত 1.5 মাস হয়ে গেল জয়েন করছেন? করেন নাই, সেই মিটিং এ জয়েন করেন না তারা। যে ডকুমেন্টস গুলো পাঠায়, যেটাতে জেনারেল হাফিজের কমিটি সিগনেচার করে দিয়ে সেগুলো অ্যাপ্রুভ করবে, সেগুলো তো সেনা কর্তৃপক্ষ পাঠায় না। এই যে জেনারেল হাকিম সুন্দর করে তেজস্বী বক্তৃতা দিলেন সুন্দর বাংলা ভুল ইংরেজিতে, তিনি সেগুলো পাঠাচ্ছেন না। তাহলে আপনারা কেন ডাবল স্ট্যান্ডার্ড কথা বলেন? মুনাফিকি করেন কেন? কর্নেল হক, প্লিজ এই সমস্ত মিথ্যা গুজব ছড়াবেন না হাসিনার মতন। তারপরে ধরেন যে এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে আপনি জানেন যে ভারতের ইন্টেলিজেন্সের একটা টিম বাংলাদেশে সফরে এসেছে। তো খলিল সাহেবের অবস্থা কি? খলিল সাহেব কি বুঝে কিছু এগুলা? কে অ্যালাউ করতেছে এই মুহূর্তে? কেন ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের টিম আসবে? এই জিনিসটা আপনি যে কথাটা বলেছেন এই মুহূর্তে সেই পয়েন্টটাতে আমি আসবো। জিনিসটা হচ্ছে কি, এই ধরনের সফর বা ভিজিট এগুলা প্রি স্কেজুলড, মানে ধরুন 1 বছর আগে প্ল্যান করা থাকে, প্রতি 2 বছরে একজন সেনাপ্রধান এক দেশ থেকে আরেক দেশে যায়, প্রতি বছরে 2 থেকে 3টা ডেলিগেশন আছে। এগুলা আমাদের পাকিস্তানের সাথে আছে, নেপালের সাথে, শ্রীলঙ্কা, সব দেশের সাথে করি। এর মধ্যে আমি বড় কোনো ঘুটো করার জিনিস দেখি না। যদি আমি ইন্টেলিজেন্ট হই, আমি এই পয়েন্টটাতে আসি, যদি আমার মাথায় এইটা ক্লিয়ারেন্স কে দেয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় দেয় এবং নিরাপত্তা উপদেষ্টার সম্মতি নিয়ে। আপনাদের কি এতটুকু বুদ্ধি নাই যে এই সময়টা একটা সেন্সিটিভ সময়, এই সফরটাকে 1 মাস পিছিয়ে দেওয়া যায় তো, বা সেটাকে বাতিল করে এটাতে কেউ রাগ করতো, সবাই বুঝতো, ডিপ্লোম্যাটিক্যালি সবাই বুঝতো হ্যাঁ এখন সেন্সিটিভ সময় দরকার নেই। তেমনি ভাবে এই যে আমি 46 ব্রিগেড কমান্ডার যে আছে তাকে একটু বলি, কতটুকু মাথায় বুদ্ধি থাকলে বা বুদ্ধির অভাব থাকলে আপনার এই যে একটা ক্রাইসিস হয়ে গেল, এপিসি মুভ করলো, যেটা নিয়ে পিনাকি এসবি রিপোর্ট আসলো, পিনাকি দা একটা জনগণকে সচেতন করার জন্য বললেন। আমি তো ওনার দোষ দেখি না, সমস্যাটা কোথায় হয়েছে, যে আপনি যদি এই এপিসি গুলা, এটা রুটিন একটা মুভ ছিল ডিপ্লোম্যাটিক জোনের প্রোটেকশনের জন্য। আরে ভাই, তার আগের দিন আগের রাতে এত বড় ঘটনা হয়ে গেছে, সেনা সদরে প্রেস ব্রিফিং হয়েছে, যারা গুম খুনের দায়ে অভিযুক্ত তাদেরকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। সেই সেন্সিটিভ সময়ে এই এপিসি গুলো মুভ, রুটিন মুভ, স্বাভাবিক প্রতি মাসে হয়, সেটা না করে 5 দিন পিছিয়ে দিলে কি অসুবিধা হইতো? মাথায় কি বুদ্ধি নাই? হাঁটুতেই সব রয়ে গেছে এখনো? তাহলে জেনারেল হয়ে আছেন কেন? না, এখানে আমি যদি একটু যোগ করি যে দর্শক, সেনাবাহিনীর যে কোনো মুভমেন্ট সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জানতে হয়। যেমন ধরেন রাতের বেলায় যদি 2টা ট্যাঙ্ক যদি জাহাঙ্গীর গেট দিয়ে বের হয়ে যদি বঙ্গভবনের সামনে যায়, বা ডিপ্লোম্যাটিক জোনে যদি ডিপ্লয় করা হয়, বা রিপ্লেসমেন্ট করা হয়, বা এপিসি রিপ্লেসমেন্ট হয়, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে জানতে হয়। লোকাল থানাকে এটা আগে থেকে ইনফর্ম থাকতে হয় যে রাত এতটা থেকে এতটার মধ্যে সেনাবাহিনীর এই সরঞ্জামগুলো বা এই যুদ্ধাস্ত্রগুলো মুভ করবে। তো এক্ষেত্রে যেটা হয়েছিল যে গভীর রাতে প্রায় 1:30টার দিকে যখন 4টা এপিসি বা 8, 10টা, 12টা আর্মির পিক আপ, আর্মি সৈনিক সহ যখন মুভ করে, তখন এসবি এটা নোটিস করে আনইউজুয়াল মুভমেন্ট হিসেবে, যে মুভমেন্টটা আমরা জানি না, তার মানে কি কিছু হতে যাচ্ছে কিনা। সেই জায়গা থেকে এই খবরটা আসে, পিনাকিদার কাছে আসে, আমার কাছেও আসে। তো পিনাকিদার সাথে সাথে এই বিষয়টা আর একটু ডিটেল চেক না করে বলে ফেলেছেন, কিন্তু এটা হচ্ছে না ভাই, আপনি আমার কাছে ফোন করছিলেন, আমি আপনাকে জানানোর সুযোগ পাইছি, যেটা এভাবে আপনি দেন নাই, ইলিয়াস দেয় নাই। পিনাকি দাদাও কিন্তু চেষ্টা করছেন
এখন পিনাকি দাদার ফোন যদি না ধরে আর্মিতে, সেনাবাহিনীতে যারা রেসপন্সিবল যে জিনিসটা বলার জন্য, এখন জিনিসটা টাইম সেন্সিটিভ। উনি হয়তো মনে করছেন যদি অপেক্ষা দেখি না কি করে করে যদি শেষমেশ কিছু একটা ঘটে যায়, উনি সতর্ক করার চেষ্টা করছেন। বাট উনি যাদের কাছে ফোন করছেন তাদের কাছে আমার প্রশ্ন, তোমরা ফোন ধরো না কেন? তোমরা ফোন ধরলে তো আজকে এই সমস্যা হতো না। আমি না হয় কনকের কাছে ইলিয়াসের সাথে জিনিসটা আমরা আলাপ করতে পারছি, বাট পিনাকি দাদা তো সেটা সুযোগই পান নাই। So this is my point. এই জাতীয় ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নাই, এবং এই জাতীয় জায়গায় যেমন ধরেন আপনি এখন কেন ইন্ডিয়ান ইন্টেলিজেন্সকে অ্যালাউ করবেন, যেখানে ধরেন আমাদের দেশ থেকে বিতাড়িত হাসিনা এখানে যে বসে আছে এবং ক্রমাগত ষড়যন্ত্র করছে, এবং হাসিনাকে সম্পূর্ণ প্রোটেকশন, শেল্টার, সকল কিছু ভারতের সরকার দিচ্ছে, সেখানে আপনি সেই দেশের ইন্টেলিজেন্সকে কেন আপনি এখন ইনভাইট করবেন, কেন আপনি ঢুকতে দিবেন? আমরা জানি যে গোপন যোগাযোগ আছে, গোপন আতাত আছে, গোপনে কথাবার্তা হচ্ছে, তাদেরকে আপনি প্রকাশ্যে ফিজিক্যালি কেন অ্যালাউ করবেন? ডক্টর খলিলও আসলে কিছু বোঝে কিনা আমার সন্দেহ হচ্ছে। কিন্তু ডক্টর খলিল যথেষ্ট জ্ঞানী, উনি অনেক জায়গায় অনেক কিছু ওনার জ্ঞান আছে। আমার অনুরোধ শুধু দেখেন, এই ধরনের মিস ইনফরমেশন অথবা এই ধরনের ঘৃণ্য পরিকল্পনাগুলা তখনই আপনি সাকসেসফুলি ঠেকাতে পারবেন যখন আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকবে। আগে যে ঘৃণিত জেনারেল তারেক সিদ্দিকী যখন সে নিরাপত্তা উপদেষ্টা ছিল, তার 2 জন কোঅর্ডিনেটর ছিল যারা বেসামরিক এবং সামরিক গোয়েন্দা, ডিজিএফআই, এনএসআই, এসবি সহ সবার মধ্যে সমন্বয় করত। উনি রাখেন নাই কাউকে। আমি ওনাকে একটা মেসেজ পাঠিয়েছিলাম যে এমন একজন সুযোগ্য ব্যক্তির কথা, তাকে যদি সেই দায়িত্বটা দেন, এখনো তো 4টা মাস খুব সামনে সেন্সিটিভ, ভাই আপনি তার সাহায্যটা নেন। উনি আপনার কাছে সরকারের কাছে কোনো টাকা চাবে না, তাকে শুধু সেই জায়গায় বসে বলেন, আপনি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত রেসপেক্টেড জেনারেল, আপনি প্লিজ এই দায়িত্বটা নেন। কারণ ডক্টর খলিল তো অর্থনীতি ভালো বুঝেন, পররাষ্ট্র ব্যাপার ভালো বুঝেন, বাট উনি তো কখনো এই ধরনের ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা সামরিক বাহিনীর চাকরি করেন নাই, ভিতরে জিনিস বুঝবেন না। ওনাকে হেল্প করতে যাচ্ছি, প্লিজ লিসেন টু আস ডক্টর খলিল। আমার ক্রমাগত এদের উপর থেকে আস্থা উঠে যাচ্ছে, যা দেখছি আর কি। মানে এগুলো হচ্ছে, মানে আপনার এত জ্ঞানী হইতে হবে না, এগুলো হচ্ছে সিভিক সেন্স, সাধারণ কমন সেন্স। আমি কমন সেন্স অ্যাপ্লাই করতেছি না। আর আমি যদি এত ভয় পাই, আমি কি কারণে দায়িত্ব নিতে যাব? ডক্টর ইউনূস যদি ওয়াকারের চোখ রাঙা নিতে ভয় পাই, তো বসে আছেন কেন রে ভাই দায়িত্ব নিয়ে? আমরা আপনার প্রতি সমর্থন আছে, ওয়াকারের কাউন্টারে আপনার প্রতি পূর্ণ সমর্থন আছে, হাসিনার কাউন্টারে আপনার প্রতি পূর্ণ সমর্থন আছে, কিন্তু আপনি ভয় পাই এই চেয়ারে বসে আছেন কেন? ডক্টর খলিল, কি সমস্যা কি আপনার? আপনার তো আমরা সমর্থন দিচ্ছি, আপনি পারতেছেন না কেন? জনগণ সমর্থন দিচ্ছে, আপনি পারছেন না কেন? তো আরেকটা বিষয় দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব। ধরেন ইদানিং আওয়ামী লীগ, ধরেন হাসিনার ওই প্রোপাগান্ডার সাথে, আপনি তো জানেন যে হাসিনা হচ্ছে একটা বিগ, মানে প্রোপাগান্ডায় আওয়ামী লীগের থেকে সেরা কেউ নাই আর কি, মানে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে। তো আমি গতকাল থেকে দেখছিলাম যে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে যে সেনাবাহিনী কি পরিমাণ ক্ষুব্ধ হাসিনা এই। তো বাট এটা তো ছবিগুলো যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লোকের কাছে, তারা তো এই পার্থক্য না বুঝারই কথা, স্বাভাবিক। তো এটা হচ্ছে একটা ভুয়া ছবি, এডিটেড ছবি। একই সাথে অস্ত্রটা দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে ভারতীয় কোনো সৈনিকের অস্ত্র, সেটা তারা ব্যবহার করছে। আমরা এই অস্ত্র ব্যবহার করি না আমাদের সেনাবাহিনী। তো এটা দিয়ে তারা যদি এই ধরনের কুটচাল চালাতে চায়, সাকসেসফুল হবে না। বাট অবশ্যই এক্ষেত্রে এখন মানে এই ধরনের জিনিসগুলো থামানোর জন্য একটা জিনিস দরকার ছিল। ধরেন আজকে হইলো গিয়া আমাদের সময় হলো 15 তারিখ, তাই তো? এখন আর 2 দিন পরে কিন্তু আপনি জানেন কিনা ঐকমত্য কমিশন তাদের সিদ্ধান্ত ডিক্লেয়ার করবে 17 তারিখে। এবং 17 আমি বিএনপি, জামাত, এনসিপি আপনাদেরকে বলি, আপনারা একটা ব্যাপারে কি ঐকমত্যে আসতে পারছেন যে হাসিনা বা ভারত তারা যে আর এই দেশে আমাদেরকে দাস বানাবে না, শাসন চালাবে না, সে ব্যাপারে আমরা সবাই একই পারেন নাই। আর্থিক কেলেঙ্কারি যেগুলো হয়েছে, দেবপ্রিয় বা অন্যান্য সবাই তারা করলেন কি, এত দূর এত লাখ টাকার দুর্নীতি হয়েছে বলে চুপচুপ করে চলে গেলেন। তাদের যে সম্মানী, সেই কোটি টাকার কাছাকাছি তারা সম্মানী পেয়েছেন, সেটা পকেটের মধ্যে চলে গেলেন। আপনাদের তো দায়িত্ব ছিল বলা কিভাবে সেই টাকাগুলা তারা পাচার করছে, কারা করছে তার তথ্য নাই, কারা করছে, কোন প্রতিষ্ঠান করছে, কার মাধ্যমে। এক্স্যাক্টলি সেই কিছু ডিটেলে না গিয়ে আপনি চেরি অন দ্য টপ না গিয়ে আপনি কেকের উপর একটু ক্রিম লাগাই দিলেন, প্রফেসর ইউনূস খুশি, উনি সেই ক্রিম খাচ্ছেন।
তার নিচে কেকে যে কিছু সাবস্টেন্স থাকতে হবে। এখন তো দেবপ্রিয়কে ধরে এনে বলা উচিত যে তুই কিসের জন্য সেই সময়গুলো নষ্ট করছিস, কিসের জন্য একটা জিনিস বানাই দে। তারপর এখন এই জায়গাগুলোতে কি রাজনৈতিক দলগুলো ঐক্যমত আসতে পারছেন? আপনারা পারবেন, আমি জানি পারবেন না, বিকজ আপনারা এখন অন্ধ হয়ে আছেন যে ওইখানে যারা আছে, বিশেষ করে মুনির, আমি বারবার বলি, মুখ একদম ফ্যানা উঠে গেছে। মুনির হায়দার কি জানে সেটা তো আপনি, কি ধরনের চিজ সে, যে কার হয়ে কাজ করে, ভারতের হয়ে কাজ করে। এবং রাজনৈতিক ঐক্যমতে আমরা যদি এখানে না আসতে পারি, সে সেই ওষুধগুলাই খাওয়াইছে আপনাদেরকে যাতে আপনারা ঐক্যমতে আসতে না পারেন। ঐক্যমতে আসতে পারলে তো ভারতের সমস্যা, হাসিনার সমস্যা। আজকে আজকে সকালে আমি সংবাদপত্র দেখছিলাম যে অলরেডি আপনার এনসিপি, বিএনপি, জামাতের মধ্যে কিন্তু একটা বিভক্তি তৈরি হয়ে গেছে। আদৌ সাইন হবে কিনা, আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, এগুলো কিন্তু আসলে এখনো মানে সুনির্দিষ্টভাবে বলা খুবই মুশকিল। এবং ধরেন যে ভিতরে যেসব অপদার্থরা বসে আছে আর কি, গুটি চালতেছে, নানা রকমের গেম খেলতেছে, সেই জায়গায় আসলে মানে ক্ষোভটা ডক্টর ইউনূসের উপরেই যায় যে 1400 মানুষের মানে যেগুলো একদম মানে সুনির্দিষ্ট তথ্য ভিত্তিক, যে 1400 মানুষের ছাত্র জনতার বুকের রক্তের বিনিময়ে যে সরকার, তার কাছে আমরা এগুলো আশা করি না। তো আমি জানি না আসলে কি হবে। ডক্টর ইউনূস যদি স্ট্রিক্টলি ধরতে পারেন, ওনার সাথে লোকজন যদি আরেকটু স্ট্রিক্ট হতে পারেন, হয়তো কিছু হবে। না হলে আমরা, জনগণই ঠিক করবে ভবিষ্যৎ তারা কিভাবে কি করবে। আমার মনে হয় যে আমরা অনুষ্ঠান শেষ করি। আমরা প্রায় 52 মিনিট কথা বলছি সুমন ভাই। আমরা বিস্তারিত আরো যদি কোনো তথ্য আসে আমরা আবারও কথা বলবো, আবারও আলোচনায় আসবো। তবে মুদ্রা কথা হচ্ছে যে হাসিনা সেনাবাহিনীকে উস্কাতে চাচ্ছে। আমার মনে হয় না যে এই উস্কানিতে খুব বেশি কাজ হবে। আমার শেষ কথাটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে, দেখেন, এখনো আমি বিশ্বাস করি আমাদের সেনাবাহিনীর সেই সদস্য, তারা ন্যায়ের জন্য, প্রফেশনের জন্য, দেশের জন্য এবং বিশেষ করে সম্মানের জন্য চাকরি করে। টাকা কিন্তু খুব বেশি পাইতো না, এখন হয়তো কিছু হাসিনা ওইভাবে লোভ দেখাইছে। বাট আমি একটা ব্যক্তিগত জিনিস বলি, আমি যখন আমার স্ত্রী নিম্মিকে প্রপোজ করে বিয়ের জন্য, একদম প্রাইভেট কথা ভাই, তখন তাকে আমি বলছিলাম যে দেখো, আমি 3000 টাকা বেতন পাই মাসে, আমার গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, বাট তোমাকে কিছুই দিতে পারবো না, বাট তুমি যদি আমাকে বিয়ে করো সম্মান পাবা। যেটা হচ্ছে, আমি যখন সন্ধ্যার পরে আমি রাস্তা ধরে হাঁটবো, সেখানে যে অফিসার, সৈনিক, যারা আমার সাথে যাদের দেখা হবে, সবাই কিন্তু ওই চোখে আমাদের দিকে তাকাবে যে এই অফিসার, সে অন্যায় করে না, সে প্রফেশনের সাথে বেইমানি করে না। এই সম্মান যে কত বড়, যেই স্যালুটটা সে আমাকে দিবে সেটা সম্মানের সাথে দিবে, মনে মনে গালি দিয়ে দিবে না, এইটুকু পাবা। এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি যতদিন চাকরি সেটার জন্য চাকরি করছি। এখন যারা চাকরি করছেন, প্লিজ আপনারা বুঝেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা ফালতু সমগ্র সেনাবাহিনীকে অপমান করার চেষ্টা করছেন, স্টপ দিস। আর বাকি যারা আছে লজিক্যালি কথা বলেন, বিচারটা নিশ্চিত করবো আমরা ইনশাল্লাহ। আরো যে 2-1 জন আছে তাদেরটাও নিশ্চিত করব, সেনাবাহিনীও সহযোগিতা করবে ইনশাল্লাহ, সেই বিশ্বাস আমার।